সুপ্রিয় দর্শক, দেশে বিদেশে যে যেখান থেকে দেখছেন, সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এনটিভির নিয়মিত আয়োজন আইএফআইসি ব্যাংক নিবেদিত এই সময়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি নজরানা চৌধুরী। দর্শক, জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর সিরিজ বৈঠক চলছে। বিএনপির সাথে এরই মধ্যে 2 দফা বৈঠক হয়েছে। মঙ্গলবার আবারও এই বৈঠক বসবে। এদিকে বিএনপিও ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের দাবিতে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করছে। আর বাজারে নিত্যপণ্যের দাম আবারও চোখরাঙানি দিচ্ছে ক্রেতাদের উপরে। এসব বিষয়সহ আরও কিছু চলমান ঘটনা প্রবাহ নিয়ে আলোচনার জন্য আমরা আজ দুজন অতিথিকে এনটিভির স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। তারা হলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না এবং দৈনিক ইত্তেফাকের নির্বাহী সম্পাদক সালেউদ্দিন। আপনাদের দুজনকেই এনটিভিতে স্বাগত জানাচ্ছি। তো আমরা শুরুতেই মাহমুদুর রহমান মান্না, আপনার কাছেই জানতে চাই, যেহেতু আপনারাই মূল স্টেক হোল্ডার জাতীয় ঐকমত্য কমিশনের সাথে, তাদের প্রস্তাব তো আপনাদের কাছেও এসছে রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে আপনাকে বলছি যে তারা আসলে কোন জায়গাটায় পৌঁছতে চাচ্ছেন? সবগুলো রাজনৈতিক দলকে আসলে তো এক জায়গায় আনা সম্ভব না, তাহলে কোন জায়গাটায় গিয়ে ওনারা হয়তো একটা সিদ্ধান্তে পৌঁছবেন, কি মনে হয় আপনার? এরকম করে বলানো খুব কঠিন, এটা তারাই বলতে পারবেন। এবং আমি যতদূর জানি তাতে সবার সাথে একই ইস্যু নিয়ে যে বিতর্ক হচ্ছে সেরকম না। আমাদের সাথে যখন বৈঠকটা হয়েছে, যদিও আমি টিমে ছিলাম না, আমাদের অন্যান্য 17 জন ছিলেন, কথাবার্তা হয়েছে, ভালো হয়েছে, তারাও খুব খুশি হয়েছেন, সন্তোষ প্রকাশ করেছেন। কিন্তু কিছু কিছু জায়গায় এরকম বিতর্ক হয়েছে যেটার কোনো নিষ্পত্তি হয়নি। ধরেন, যেমন আমাদেরকে এটা নিশ্চিত করতে হবে যাতে রিটার্ন অফ ফ্যাসিজম না হয়। কীভাবে হতে পারে? আমরা মনে করি ম্যাক্সিমাম পসিবল ডিসেন্ট্রালাইজেশন, পাওয়ার যাতে কোনো সিঙ্গল হ্যান্ডে কনসেন্ট্রেটেড না থাকে, ইত্যাদি ইত্যাদি। আপনি লোকাল গভর্নমেন্টগুলোকে পাওয়ারফুল করেন, তারপরে পুলিশকে ইন্ডিপেন্ডেন্টলি ফাংশন করতে দেন, সিভিল ব্যুরোক্রেসিকে ইন্ডিপেন্ডেন্টলি ফাংশন করতে দেন। আমাদের অবশ্যই একটা এরকম প্রপোজাল ছিল যে ন্যায়পাল চালু করা হোক, যেহেতু ন্যায়পালের আছে, ওভারভিউ করতে পারেন প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীকে, সেটাও একটা চেক অ্যান্ড ব্যালেন্স হতে পারে। এমন হতে পারে যে সিভিল ব্যুরোক্রেসি তার হাতে দিয়ে দিলেন। এরকম করে একটা ব্যালেন্স তৈরি করে, এটা খুবই নেসেসারি, সবাই এগ্রি করেন। এবং আমাদের কনস্টিটিউশনের জেনারে বিরাট দুর্বলতা যে আমাদের প্রধানমন্ত্রীর তো কোনো জবাবদিহি নেই, কিছুই করতে হয় না তাকে। ইভেন তার খুব বড় মোরাল টার্পিচুডেরও যদি প্রমাণ পাওয়া যায়, একটা বড় দুর্নীতি করেছেন, লক্ষ কোটি টাকা চুরি করেছেন, আপনি মামলাও করতে পারবেন একটা, আপনি ইমপিচ তো করতে পারবেন, প্রেসিডেন্টকে ইমপিচ করতে পারেন, একে করতে পারেন না। মানে এইটা আমি দেখলাম গতকালকে বোধহয়, এই যে আপনার এনসিপি বলেছে যে তারা প্রধানমন্ত্রীর শাসন চায় না, তারা মন্ত্রিসভার শাসন দেখতে চায়, বা প্রধানমন্ত্রী সরকার নয়, মন্ত্রিসভার সরকার। মানে আমি স্পিরিটটা মনে করি খুবই ঠিক, প্রধানমন্ত্রী সব কিছুর উপরে। এবং এরকম অনেকগুলো পয়েন্ট আছে, আমি সবগুলোই বলতে পারবো না, নিশ্চয়ই অত সময় আপনি দিতে পারবেন না। আমি বলছি যে এই বিষয়গুলোই আলোচনা হবে, নিষ্পত্তি হবে, এক একজনের সঙ্গে বিষয়টা এক এক রকম হবে। বিএনপির সঙ্গে যেমন ধরেন আপার হাউস লোয়ার হাউস দিয়ে বিতর্ক আছে, বিএনপির সঙ্গে প্রধানমন্ত্রী কয় টার্মে কী শর্তে হবেন, মানে বলছে কনজিকিউটিভ 2 বার হতে পারবে না, কিন্তু গ্যাপ দিয়ে আবার হবে, এরকম তাদের একটা আছে। বিএনপি এটা চাচ্ছে। হ্যাঁ, বিএনপি চাচ্ছে। আর ওনারা চাচ্ছেন যে 2 বারের বেশি কোনোভাবেই হতে পারবেন না। ওনারা চাচ্ছেন এবং মেজরিটি এটাই চায়। তো এইটা নিয়ে তাদের সাথে কথাবার্তা হবে। আবার একটা কথা উঠছে, যদিও এইটা নিয়ে আমরা নিজেরা খানিকটা কনফিউজ আছি, কেন যে প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টের পাওয়ারের একটা ব্যালেন্স করতে হবে। আপনি যদি পার্লামেন্টে গণতন্ত্র করেন, তাহলে এই ব্যালেন্সের কথা বলার তো কোনো মানে নেই। এইটাই হতে পারে যে প্রেসিডেন্টকে একেবারে একটা মানে ঠুটো জগন্নাথ না বানিয়ে তার কাছে এমন কিছু অথরিটি দেওয়া যেতে পারে, যে অথরিটি আবার একটা ব্যালেন্সের জায়গাও স্ট্রাইক করতে পারে, সেরকম হয়তো হতে পারে। এগুলো এত কিছু আলোচনা হয়নি, এগুলো নিয়ে অনেক বিতর্ক আছে। তারপরে
প্রদেশ তো এখন নাই, আর ওইসব আলোচনার মধ্যে নাই। কিন্তু ওই আপনার যে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব এবং লোয়ার হাউস থেকে আপার হাউসের কনস্ট্রাকশন কেমন হবে, এগুলো অনেকগুলো বিষয়ে এরকম বিতর্ক আছে। তারপরে আবার রাষ্ট্রের সংজ্ঞা নিয়ে, বহুত্ববাদ ইত্যাদি নিয়ে, আমি বলছি এতগুলো ইস্যুতে একদম 180 ডিগ্রি ডাইভার্জেন্ট ওপিনিয়ন আছে। এখন এটা মিলবে কেমনে, যে প্রশ্নটা আপনি করলেন, ডক্টর ইউনূস প্রথম দিকেই বলেছেন উনি কোনো কিছু চাপিয়ে দেবেন না সংস্কারের ক্ষেত্রে, উনি ন্যূনতম জাতীয় ঐকমত্য নিয়েই সংস্কার করবেন, যেটা হলো না সেটা পরবর্তী সময়ের জন্য রেখে দেবেন। তাহলে কিন্তু একভাবে আপনি বলতে পারেন যে মোডালিটিটা উনি ডিফাইন করে ফেলেছেন। আপনাকে 166টা প্রশ্ন দেওয়া হয়েছে, আপনি ধরেন যতগুলো পার্টি আছে সব টিক মার্ক দিয়ে গেছে, আপনি টিক মার্ক দেখে দেখে ঠিক করতে পারবেন এতগুলো জায়গায় আমার ঐকমত্য আছে। এই জায়গাগুলোতে ঐকমত্য খুব, মানে ডিফারেন্সটা খুব বড় নয়, একটু কথাবার্তা বললে হয়তো মিটতে পারে। আমি ধারণা করি এখন এরকম তারা মিটবেন। যেমন তারা আমাদেরকে বলেছেন যে আপনাদের অনেকগুলো বিষয়ই আমরা মনে করছি যে আমরা উপকৃত হয়েছি, কিন্তু দুটো একটা পয়েন্ট আছে সেগুলো আপনাদের সাথে আমাদের আরও কথা বলা দরকার, আজকে তো আমরা পারবো না, পরে আবার বসবো। হয়তো বসবেন, এখনও ডেট বলেননি। আর বিএনপির সঙ্গে তো তাদের মুহুর্মুহুর মত পার্থক্য হচ্ছে, নিশ্চয়ই একইভাবে এনসিপির সাথে হচ্ছে। মানে এনসিপি তো অনেকটা ধরেন দুধে ভাতে টাইপের ব্যাপার, মানে দে আর বিং নার্চার্ড, এবং তারা নিজেরাও চেষ্টা করছেন, আমি তাদেরকে ছোট করার জন্য কথাটা বলছি না। মিলে ঝুলে এরকম একটা ব্যাপার হচ্ছে যে তারা লড়াই করছেন, আপনি প্যাম্পারও করছেন তাদেরকে, যদিও এইখানে প্যাম্পার করার ব্যাপার ছিল না, এটা তার কিংস পার্টির কোনো কনসেপ্টটাই। তো ওইটা হচ্ছে। আবার এখন পট পরিবর্তনের পরে জামাত একটা ইম্পর্টেন্ট ইস্যু ফ্যাক্টর যেরকম করে বলেন, তারা খুবই দৃঢ়ভাবে বলছেন, বিশেষ করে লালমনিরহাটের জনসভায়, ওটা ঠিক সংস্কারের কথা নয়, আবার সংস্কারের কথা বলতেও পারেন। তারা বলছেন যে যারা মানবতা বিরোধী অপরাধ করেছেন, হত্যাযজ্ঞের সঙ্গে যুক্ত ছিলেন, তাদের বিচারের ব্যাপারটা দৃশ্যমান হতে হবে। আই ডোন্ট নো দৃশ্যমান মানে কি, মানে দৃশ্যমান কোনটাকে বলবেন? অলরেডি তো দৃশ্যমান বিচার প্রক্রিয়া তো চলছে। প্রক্রিয়া তো চলছে, তো আপনি বলবেন যে এই যে 10টা দেখালাম যে দেখেন দৃশ্যমান, ওরা বলবে 10টা কেন, 200টা হবার কথা। তো ওই রকম বিতর্ক হতে পারে। একইভাবে বলছে সংস্কারও দৃশ্যমান হতে হবে। তো সংস্কার দৃশ্যমান কীরকম করে হবে? আপনি একটা ল অ্যামেন্ড করবেন, দ্যাট উইল বি ডান ফাইনালি। তো ও এই জন্যে আমার মনে হয় যে কিছু খাবি খাওয়ার ব্যাপার আছে, কিছু চেষ্টাও আছে, হয়তো আন্তরিকভাবে এইভাবে প্রসেসটা চলছে। ঠিক আছে, ধন্যবাদ। আমরা একটু সালেউদ্দিন আপনার কাছে জানতে চাই যে ওই একই ধরনের প্রশ্ন যে আসলে কি এক জায়গায় করা যাবে রাজনৈতিক দলগুলো, যে জায়গায় আমার মনে হয় যে গত বিএনপির সাথে দুটো মিটিংয়ে মাহমুদুর রহমান মান্না বলছিলেন যে ঐকমত্য কমিশনের সাথে এক ধরনের দ্বিমত তৈরি হয়ে গেছে এবং সেই জায়গায় সমস্যাটা হচ্ছে। তো কি মনে হয় যে কোন জায়গায় গিয়ে ঠেকবে? আমি কিন্তু শুরুতেই এই যে মান্না ভাইয়ের প্রতি শ্রদ্ধা জানাই আমি আলোচনা শুরু করি, কারণ মান্না ভাইয়ের সঙ্গে কথা বলাটা এটা মান্না ভাই বাংলাদেশের রাজনীতির একজন শিক্ষক, সুশীল এবং পরিচ্ছন্ন রাজনীতির এবং দীর্ঘদিনের রাজনীতির সংগ্রামের একজন পুরোধা ব্যক্তি। আর আপনি যে প্রশ্নটা করলেন, কোনো বিষয় মানে সকল রাজনৈতিক দল একমত হবে না, কোনো না কোনো বিষয়ে দ্বিমত থাকবে, কিন্তু কিছু কিছু দ্বিমতের জায়গা নিষ্পত্তির সুযোগ আছে। কোন জায়গাটায় হয়তো সুযোগ থাকবে না, মূলনীতির ক্ষেত্রে ইসলামী দল এখানে আপোষ করবে না তার একটা ইয়ের ক্ষেত্রে, কিন্তু তারা আপোষ না করলেও আমাদের সংবিধান থেকে রাষ্ট্র ধর্মনিরপেক্ষতা চলে আসছে। আবার যারা একটা প্রগতিশীল চিন্তা দাবি করেন, তারা না চাইলেও আমাদের সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম আছে। এগুলো মেলে এইসব বাস্তবতা মেনেই আমরা কিন্তু চলতেছি। তাহলে আমি ধরে নিচ্ছি মূলনীতির ব্যাপারে আমি ধরে নিচ্ছি একমত হবে না, এখানে আমাদের একটা মধ্য জায়গায় যেতে হবে। যেমন বলেছে মূলনীতি এই জন্য যেমন বহুত্ববাদের ব্যাপারে বিএনপি এবং জামাত
আপত্তি জানাইছে। বহুত্ববাদ কি? সকল ধর্ম, সকল বর্ণ, সকল শ্রেণী জাতির একটা মিলত। বাংলা এটা বহু মানে বিচিত্রের ধর্মের যে বৈচিত্র্য, পৃথিবীতে নানান ধর্ম আছে, এই বাংলাদেশে নানান ধর্মের মানুষ আছে। হ্যাঁ, এটা কিন্তু খারাপ শব্দ না, এটা বোঝা। কেউ মনে করে বহুত্ববাদ বলতে কি এটা কি শিরিক টিরিক নিয়ে আসলো কিনা, এটা বোঝার ভুল। তো এটা হচ্ছে সকলের বহুত্ববাদ না, আল্লাহ অনেক, এরকম না, এইরকম না, এটা আল্লাহ অনেক না। তো এগুলো ধর মূলনীতির ব্যাপারে ইয়ে হবে না। কিন্তু দেখেন, ইতিহাস যদি আপনি দেখেন, সংস্কারটা প্রথমত হলো 2000 ছাত্র শহীদ হলো, 16 বছরের লড়াই হলো, 25,000 পঙ্গু হইল। বাংলাদেশ মুক্তিযুদ্ধ করছে, 90-এর গণঅভ্যুত্থান করছে, 16 বছরের সংগ্রাম করছে। আর কত সংগ্রাম করতে দিবেন? এবার একটা সমাধানের জায়গায় আসা উচিত। আপনি জানেন যে 3 জুটের রূপরেখা হয়েছিল, রূপরেখা কেউ কাগজ দেখাইতে পারবে? কাগজ নাই, সই করা কাগজ নাই। বলা হয় যে সিপিপির কাছে আছিল, কমিউনিস্ট পার্টির কাছে নাই। আপনি 1/11 হওয়ার পরে হুদা কমিশন কিছু সংস্কার করছিল, এর মধ্যে একটা সংস্কার ছিল কোনো রাজনৈতিক দলের ছাত্রদের অঙ্গ সংগঠন থাকবে না। পরে কি করছে রাজনৈতিক দল? সহযোগী সংগঠন বাড়াইছে, নামটাকে পরিবর্তন হয়েছে, হেলমেট বাহিনী কি পরিবর্তন হয়েছে? বাংলাদেশের মানুষ আবার ওই আকাঙ্ক্ষায় আছে। ছাত্রলীগ যে হেলমেট বাহিনী হয়েছিল, বিএনপির ছাত্রদল কি আবার সেই হেলমেট বাহিনী, লাঠিয়াল বাহিনী হবে কিনা? কিছু কিছু বড় বিষয়ে কিন্তু দ্বিমত তৈরি হয়ে গেছে। এগুলো যেমন স্বাধীন একটি সাংবিধানিক কমিশন করার কথা বলা হয়েছে বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রে, বড় বড় ধরেন 3 বাহিনী প্রধান নিয়োগের ক্ষেত্রে, এইসব জায়গায় একটি সাংবিধানিক কমিশন করার কথা বলা হয়েছিল, যে কেয়ারটেকার গভর্নমেন্ট, যেটি আসলে ক্ষমতায় এক ধরনের ভারসাম্য তৈরি করার পথটা সুগম করত। সেই জায়গাটায় কিন্তু বিএনপি ভেটো দিচ্ছে। তো কি মনে হয় যে এরকম একটি প্রস্তাবে কেন ভেটো আসছে? আচ্ছা, আমি আপনাকে বলি, আমাদের বর্তমান সংবিধানে 152টা অনুচ্ছেদ, আর এই সংবিধান সংস্কার কমিশন 161টা সুপারিশ দিয়েছে। পুরো সংবিধানটা বাতিল করতে বলে নাই, এই কিছু রেখে 161টা সংশোধন দিচ্ছে। পুরো জিনিস নিয়ে আমাদের আলোচনা করার দরকার নেই। আমাদের এখানে দীর্ঘকাল ধরে যে সংকটগুলো আছে এবং যেগুলো বারবার উচ্চারিত হচ্ছে, সেইগুলো মোটা দাগে কী কী? একটা হলো প্রধানমন্ত্রীর মেয়াদ, প্রধানমন্ত্রীর ক্ষমতা কর্তৃত্ব, রাষ্ট্রপতির ক্ষমতা কর্তৃত্ব, আর যেটা বিএনপির প্রস্তাব বা অন্য প্রস্তাব থেকে আসছে উচ্চকক্ষ নিম্নকক্ষ, 70 অনুচ্ছেদ। নিম্নকক্ষ তো আমাদের আছেই, আমাদের বর্তমানে যে সংসদটা যদি উচ্চকক্ষ হয় সেটা নিম্নকক্ষ, 70 অনুচ্ছেদ। আর হলো এই আপনি এখন যেটা বললেন যে সাংবিধানিক কমিশন, এই মোটা দাগের কয়েকটা ইস্যুজ আমাদের সামনে আছে। তাই বলছি মূলনীতি নিয়ে দ্বন্দ্ব হইতে পারে, কিন্তু এই যে ইস্যুসগুলা, এগুলা কিন্তু আলোচনার মাধ্যমে নিষ্পত্তি করা সম্ভব। কেন? এটা কারো দর্শনের, কারো আদর্শের বিপরীত না। এটা আলোচনার মাধ্যমে কিভাবে নিষ্পত্তি সম্ভব। আমরা কিন্তু এতকাল আলোচনা হয়েছে প্রধানমন্ত্রী 2 বারের বেশি থাকবেন না, বিএনপির 31 দফার মধ্যেও আছে। এখন বিএনপি, আমি কিন্তু বিএনপির একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে বলতেছি, একজন শুভাকাঙ্ক্ষী। এখন যে বিএনপি যে বলতেছে 2 বারের পরে গ্যাপ দিয়ে আরেকজন হইতে পারবে, কিন্তু বলা হচ্ছিল 2 মেয়াদ মানে 10 বছর 2 বার, এরপরে আর কেউ হইতে পারবে না। পৃথিবীতে এর উল্টা বিধানও আছে। ধরেন আমেরিকাতে 2 বারের বেশি হয় না, আমাদের অস্ট্রেলিয়াতে অনেকবার হয়েছে প্রধানমন্ত্রী, কিন্তু এটা হওয়া দোষের কিচ্ছু না। কিন্তু বাংলাদেশের বাস্তবতা হইল যে 2 বারের বেশি হওয়ার সুযোগ নেই। যে শেখ হাসিনা 16 বছর থাকলো, সে তো কিয়ামত পর্যন্ত থাকার জন্য যা যা করা লাগে সব করছে। আমাদের এই 2 বারের বেশি থাকার কারণে এটা জমিদারি মরিচুসূত্র তৈরি হয়ে যায়। কথাটা বললেন। 2 নম্বর হলো, একজন লোক আসমান দিয়ে পড়ে তার প্রধানমন্ত্রী হবে না। সে প্রধানমন্ত্রী হওয়ার আগে আমাদের এখানে উত্তরাধিকার রাজনীতি আছে, থাকার পরেও বলতেছি, যেমন তারেক রহমান আসছেন উত্তরাধিকার হিসাবে, কিন্তু এখন কিন্তু উত্তরাধিকার না, তিনি 16 বছর লড়াই সংগ্রাম করে উনি একটা পর্যায়ে দাঁড়ায় আছেন। তো ফলে ওনার লড়াই কিন্তু 16 বছর হয়ে গেছে। তো
আবার ভোটে দাঁড়াতে হলে 25 বছর লাগে। আর একটা লোক এমপি হবে, মন্ত্রী হবে, প্রধানমন্ত্রী হবে, এর মধ্যে আবার 10 বছর প্রধানমন্ত্রী থাকার পর আমি মনে করি না আর থাকাটা সঠিক হবে। কিন্তু বিএনপির যে প্রস্তাবটা দিচ্ছে সেটার মধ্যে চাতুরতা থাকতে পারে, হতে পারে। যেমন ধরেন, আমি একটু উদাহরণ দিলাম, ছাত্র সংগঠনের অঙ্গ সংগঠন থাকবে না, নাম সহযোগী সংগঠন দিয়ে দিছে। এখন 2 বারের পরে 3য় বার কাজের মেয়ে জরিনারে প্রধানমন্ত্রী বানাইলো, বা ওনাদের একজন পুত্র কন্যারে বানাইলো। একদিন পরে উনি রিজাইন করলো, তার একবার হয়ে গেল। এইগুলা সূক্ষ্মভাবে বন্ধ করতে হবে। এগুলো হচ্ছে জালিয়াতি, প্রতারণা। এগুলাকে বিএনপিকে স্পষ্ট করতে হবে। এটা গেলো একটা। 2 হইল রাষ্ট্রপতির ক্ষমতা নিয়ে দীর্ঘ উচ্চারিত হয়েছে। এই আমি তো ধরেন এই মান্না ভাইকে দীর্ঘকাল ধরে অনুসরণ করি। ওনারা বিএনপির সঙ্গে যেসব বৈঠক করছেন, ওনাদের দফা এবং বিএনপির 31 দফা নিয়ে অনেকবার উচ্চারিত হয়েছে রাষ্ট্রপতির ক্ষমতা কর্তৃত্ব কি হবে। এখন রাষ্ট্রপতির মাত্র 2টি ক্ষমতা। বলা হয় রাষ্ট্রপতির খবর জিয়া ছাড়া কিছু কাম নেই, উনি প্রধানমন্ত্রী বানায়, সেটা তার ক্ষমতা না, সংখ্যাগরিষ্ঠ যে তারে বানায়। উনি প্রধান বিচারপতি বানায়, সেটাও প্রধানমন্ত্রীর পরামর্শে। তাহলে রাষ্ট্রপতির আসলে বেসিক্যালি কোনো ক্ষমতা নেই। আবার রাষ্ট্রপতির ক্ষমতা দিয়া দিলে যদি রাষ্ট্রপতি একটা স্বৈরাচার হয়ে যায়, তাহলে চেক অ্যান্ড ব্যালেন্সটা কিভাবে আসবে? চেক অ্যান্ড ব্যালেন্সটা এইভাবে আসবে, সেটা কিন্তু আমরা তো ওয়েস্টমিনিস্টার সিস্টেমে চলি, সেখানে তো রাষ্ট্রপতি এমনিই থাকার কথা। ও আপনি সভ্য দেশের যারা একটা ভুল করলে পদত্যাগ করে, এই সভ্য, আমাদের তো খাসলত খারাপ বলে এগুলো আলাপ হচ্ছে। কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেও তো রাষ্ট্রপতির কোনো ক্ষমতা নেই। আমি বলি রাষ্ট্রপতির প্রচুর ক্ষমতা আছে ভারতে, প্রচুর ক্ষমতা। রাষ্ট্রপতি যে, এটা আরেকটা ইস্যু যায় না, এটা লম্বা ইস্যু। আমি এটাই শেষ করি, বাংলাদেশের রাষ্ট্রপতির ক্ষমতার এইটা নিষ্পত্তিকৃত ইস্যু, সবাই আলোচনা হয়ে গেছে। এখন যদি আপনি বলেন ক্ষমতার দরকার নেই, এটা আরেকটা ইস্যু যাবে। দীর্ঘকাল লড়াই সংগ্রামের মধ্য দিয়া বিএনপি এবং অন্যান্য বাংলাদেশের ক্রিয়াশীল রাজনৈতিক দল এই কথাই একমত হয়েছে, রাষ্ট্রপতির ক্ষমতা কর্তৃত্ব বাড়ানো। এখন বাড়ানোর পথটা কি? যেমন ধরেন, রাষ্ট্রপতির দ্বিমতের অধিকার তো থাকতে হবে, কিন্তু রাষ্ট্রপতি দ্বিমত করার বা খারিজের অধিকার না। রাষ্ট্রপতি যদি দ্বিমত করেন, উনি যদি আবার এটা সংসদে পাঠান বা উচ্চকক্ষে পাঠান, উচ্চকক্ষ যদি বলে যে মন্ত্রিসভা যা পাঠাইয়েছে, প্রধানমন্ত্রী যা পাঠিয়েছেন, রাষ্ট্রপতির এটা দ্বিমত করা সঠিক হয় নাই, তা রাষ্ট্রপতি সম্মতি দিবেন। আবার যদি বলে যে না, রাষ্ট্রপতি আমাদেরকে দ্বিমত যে পাঠিয়েছেন তার মতামত দিয়ে এটা এইভাবে হওয়া উচিত। যেমন সাবুদ্দিন সাহেব একেবারে একটা বিল ফেরত পাঠিয়েছিলেন, জননিরাপত্তা আইন, সংসদের বিবেচনার জন্য। আর কোনো বাংলাদেশের রাষ্ট্রপতি ফেরত পাঠাবার ক্ষমতা দৃষ্টতা দেখা নাই। দ্বিতীয়ত আমি বলে নিই, আমাদের উচ্চকক্ষের যে দাবিটা বিএনপি কিন্তু প্রত্যাখ্যান করছে, আমরা তাদেরকে সাধুবাদ জানাই, বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল গ্রহণ করছে। কিন্তু বিএনপি সংস্কার কমিশনের যে প্রস্তাবটা দিয়েছে, এটা অস্পষ্ট। তারা কোনো নাম বলছে উচ্চকক্ষ থাকবে, এটা আগামী সংসদ ঠিক করবে। তার মানে কিন্তু আগামী সংসদের মেজরিটি পার্টির হাতে চলে গেল। খেয়াল করেন, এখানে উচ্চকক্ষের ক্ষমতা কি হবে? আমি সমস্ত কিছু ঠিক করতেছি, এটা কেন ঠিক করতে পারবো না? উচ্চকক্ষের আসন কি হবে, এটা এখানে নির্ধারণ করা উচিত। বিএনপিকে এই ব্যাপারে তাদের সুপারিশকে এটা উত্থাপন করা উচিত। তারা এটাকে অন্ধকার জগতের দিকে নিয়ে গেলে, এটা আমি মনে করি, আমি বিএনপির একজন শুভাকাঙ্ক্ষী হিসাবে বলতেছি, এটা বিএনপি ভুল করবে। আর একটা বলে নিই, 70 অনুচ্ছেদের ব্যাপারে বিএনপি 4টা শর্ত জুড়ে দিয়েছে। কি? এই সংস্কার কমিশন 2টা শর্ত একটা শর্ত দিছিল, অর্থ বিল ছাড়া আর সব কিছুতে তার স্বাধীন মত থাকবে। আমি মনে করি এটাও ভুল করছে সংস্কার কমিশন। কেন? এখানে যদি সরকারের আস্থা অনাস্থার প্রশ্নের ব্যাপারে এমপিদেরকে স্বাধীন মত দিয়ে দেয়, নেপালের যে পরিস্থিতি হয়েছিল, পাকিস্তান আমলে আমাদের যে পরিস্থিতি হয়েছিল, হর্স ট্রেডিং হবে। এবং নেপালে একটা ঘটনা আপনাকে বলি, এটা জাতীয় নিউজ আছে, বিবিসি নিউজ, যে ভারতের গোয়েন্দা বাহিনী নেপালের এমপি কিনে সরকার ফেলাই দিতে চাইছিল। আমাদের এখানে হবে, আমি এটা ভবিষ্যৎবাণী বলে গেলাম এই রেকর্ড, অন দ্য রেকর্ড। 151 জন তো লাগে সংসার গঠনে, একজন এসব বলবে আমরা 151 জন মন্ত্রী হব, কোনো বাধা তো নাই।
তাহলে ওরাই সরকার গঠন করে ফেলবে, ওরা দলের বিরুদ্ধে চলে যাবে। এটা বন্ধ করতে হবে, নাহলে আমরা নৈরাজ্য হবে। আমি এখানে বলে দিচ্ছি, নৈরাজ্য হবে। বাংলাদেশ একটা অস্থিতিশীলতার মধ্যে পড়ে যাবে। এটা আবেগ বাবাবেগের বিষয় না। এটাতে আমি সংস্কার কমিশনের এই প্রস্তাবের সঙ্গে দ্বিমত করি। তৃতীয়ত হলো বিএনপির প্রস্তাবের সঙ্গে আমি একটা দ্বিমত করি। বিএনপি কি বলছে? সংবিধান সংশোধনের বিলে স্বাধীন মত থাকবে না, নিরাপত্তা সংক্রান্ত বিলে কোনো স্বাধীন মত থাকবে না, আস্থা ভোটে থাকবে না, এটাতে আমি সমর্থন করি। এবং অর্থ বিলে থাকবে না, এটাও আমি সমর্থন করি। অর্থ বিলে যদি থাকে তাহলে রাষ্ট্র অচল হয়ে যাবে। তাহলে এই যে নিরাপত্তা সংক্রান্ত বিলে বলছে, এইটা ওই আবার একই কথাই আসতে চাই। জননিরাপত্তা আইন আওয়ামী লীগ করছিল কি, শাহাবুদ্দিন সাহেব যখন দেখছে সমর্থন করবেন না, ওটাকে অর্থ বিল হিসাবে রাষ্ট্রপতির কাছে উপস্থাপন করছিল। কিন্তু জননিরাপত্তা আইন অর্থ বিল ছিল না। তখন এটা আদালতে চ্যালেঞ্জ হয়ে গেছিল। আদালত বলছিল এটা অর্থ বিল না, কারণ অর্থ বিলে একটা নিয়ম আছে, রাষ্ট্রপতির কাছে গেলে সই করতেই হবে। তো এই যে নিরাপত্তা সংক্রান্ত, বিএনপি করবে কি, যে কোনো বিলে একটা সার্টিফিকেট দিয়ে বলবে আইনমন্ত্রী বা স্পিকার এটা নিরাপত্তা সংক্রান্ত বিল, তাই আর দ্বিমত করতে পারবে না। এগুলো হচ্ছে চাতুরতা। এগুলা আমি আরো কঠিন শব্দ বলতাম, আমি মনে করি এটা বিএনপি বুঝা করুক না বুঝা, কি কারণে করুক, এটাকে চাতুরতা হিসেবে দেখতেছে। আরেকটা হইল এই যে সংবিধান, আপনি এইবারের পঞ্চদশ সংশোধনী দেখেন না, শেখ হাসিনার আঙ্গুলের ইশারা সংবিধান বদল হয়ে গেছে। যদি সকলের স্বাধীন মত থাকতো, তাই না? ফলে আমি মনে করি সংবিধান সংশোধনের ক্ষেত্রে এমপিদের স্বাধীন মত থাকা উচিত। সমস্ত আইন প্রণয়নের ক্ষেত্রে এমপিদের স্বাধীন মত থাকতে হবে। আরেকটা বিষয়, কারণ তারা তো তাদের বেসিক জায়গা তো আইন প্রণয়ন। আর একটা শেষ বিষয় বলি, তো আপনি মান্নাবাড়ির কাছে যায়েন, সেটা হলো সবচেয়ে বেশি উচ্চারিত বিষয় ছিল বাংলাদেশের জাতীয় সকল প্রতিষ্ঠানকে আওয়ামী লীগ ধ্বংস করে গেছে। কি প্রতিষ্ঠান? বিচার বিভাগ, আপনার শাসন, দুর্নীতি দমন কমিশন, আপনার পাবলিক সার্ভিস কমিশন, এই ধরনের মানবাধিকার কমিশন, এই ধরনের যেসব জাতীয় প্রতিষ্ঠান আছে, হ্যাঁ, ইভেন কি বিচার বিভাগ তো বললাম, এইগুলার জন্য আমাদের কোনো আইনগত বা কোনো বিধান ছিল না। প্রধানমন্ত্রী যাকে মনে করতেন সেই দলীয় একজন লোককে, তার পছন্দের একজন লোককে, আত্মীয় স্বজনকে এখানে বসানো হইতো, বা তাদের রাজনৈতিক স্বার্থে এটা বসানো হইতো। এই কমিশন, মানবাধিকার কমিশনে তো এখন পর্যন্ত গত 8 মাসে এই কমিশন একটা ভালো প্রস্তাব দিয়েছে। সেটা একটা কাঠামো বলছে, এই কাঠামো তত্ত্বাবধায়ক সরকার সহ, মানে যেটা নির্বাচনকালীন সরকার হবে, নির্বাচনকালীন সহ যত জাতীয় প্রতিষ্ঠান আছে এই প্রতিষ্ঠানকে নিয়োগ দেবে। তার মধ্যে বিরোধী দলের প্রতিনিধিত্ব থাকবে, রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব থাকবে, এবং বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠান, প্রধান বিচারপতি বা স্পিকার, এদের প্রতিনিধিত্ব থাকবে। আমি মনে করি বিএনপিটাকে আপত্তি করা মানে হলো একটা দলীয় তন্ত্র প্রতিষ্ঠা করা। এবং আমি আপনাকে আরো বলে দিই, দলীয় তন্ত্র প্রতিষ্ঠা করলে কি বিপদ হয়। বিএনপি কিন্তু 91 সালে 151টা আসন পায় নাই। ওদের সরকার অত্যন্ত ভালো সরকার ছিল। আওয়ামী লীগ কিন্তু 96 সালে 151টা পায় না, 146টা পাইছিল। তাদের সরকারও ভালো ছিল। 2001 সালে আইসা বিএনপি 200-র বেশি সিট পেয়ে গেল 4 দলীয় জোট নিয়ে। সরকার কিন্তু ওটা ওয়ানিমের জন্ম দিল। এই আওয়ামী লীগ সমস্ত সিট নিয়ে গেল, তাদেরকে পালিয়ে যেতে হইল। এই জিনিসটা বিএনপি যদি অনুধাবন করতে ভুল হয়, আমি তার শুভাকাঙ্ক্ষী হিসেবে বলতেছি, আমি বিএনপির একজন শুভাকাঙ্ক্ষী। বিএনপি যদি এটা বুঝতে ভুল করে, আনুপাতিক ভোটের কথা বলছেন? হ্যাঁ, আনুপাতিক ভোটের কথা বলছেন। আনুপাতিক ভোটের কথা বলি না, আমি সার্বিক বিষয়ে বলছি যে এইখানে, এই জায়গায় আপনাকে এই যে সমস্ত সংস্কারের প্রশ্নে যেটা দেশের জন্য প্রয়োজন সেটা করা দরকার। দলের চিন্তা করে কর্তৃত্ব প্রতিষ্ঠান, এই ওই চিন্তা, এইটা একটা রূপ, এই রূপ পরিহার করতে হবে। ধন্যবাদ। আমরা একটু মাহমুদুর রহমান আপনার কাছে জানতে চাই যে সালেউদ্দিন যে বিএনপির প্রতি এক ধরনের অভিযোগ করলেন যে বিএনপি বিভিন্ন বিষয়ে
চতুরতা প্রদর্শন করছেন বা ওনারা যেই ধরনের প্রস্তাব দিয়ে আসছেন সেই জায়গা থেকে পিছুটান দিচ্ছেন, তো আপনি তো বিএনপির সাথে অ্যালায়েন্সে আছেন, আপনার কি মনে হয় এটা কি বিএনপি কি আসলে এরকম করছে, না বিএনপি বাস্তবতা চিন্তা করে বৈঠকে অবস্থান নিচ্ছেন, দলীয় অবস্থান? আমি এরকম শব্দ ব্যবহার করব না। একটা টেকনিক্যাল কারণ আছে যে মানে এখন ঠিক তাদের সাথে আমাদের যে কোনো যূথবদ্ধতা আছে তা না। আমরা সব ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে ঐক্য করেছিলাম, সেটা লড়াই তো শেষ হয়ে গেছে। আবার আমরা রাষ্ট্র সংস্কার বা রাষ্ট্রের পরিবর্তনের ব্যাপারে একটা প্রোগ্রাম দিয়েছিলাম 31 দফা। এখন তো বিএনপি বলে তাদের দফা, কিন্তু বিষয়টা এরকম ছিল না। এটা সব যারা যারা আন্দোলন করেছি আমরা মিলে 31 দফা প্রণয়ন করা হয়েছিল। যদিও আজকে বিএনপি যেভাবে 31 দফাকে যতখানি ব্যাখ্যা করে, আমাদের ব্যাখ্যাটা একদম হুবহু এরকম নয়। তো সেই অর্থে এখন তাদের সাথে যেটা আছে সেটা বেশ লুজ, একেবারে সুস্পষ্ট একটা দিক নির্দেশনা নিয়ে রাষ্ট্র কাঠামো বা রাষ্ট্রের চরিত্র সব কিছু বদলে ফেলার জন্য যে লড়াইটা, সেটা আমরা যৌথভাবে করছি না। বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসন অবশ্য একটা কথা বলেছেন যে উনি নির্বাচনের পরে একটা জাতীয় সরকার করতে চান, সবাইকে নিয়ে এই সংস্কারটা চালু করতে চান বা এটা বজায় রাখতে চান। এটা একটু দেখার ব্যাপার আছে যে উনি কতখানি কী করবেন এবং তাতে একসাথে করা যায় কি না। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ওইটা খুব আন্তরিকভাবে যদি করতে চেষ্টা করেন উনি, তাহলে তার সঙ্গে হয়তো বাকিরাও পার্টিসিপেট করতে পারবে। সেই জন্যে আমি এটাকে সব চতুরতা বলবো না। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এখন পর্যন্ত দেশের নির্বাচনী হালচাল যা আছে, 5 আগস্টে পরিবর্তনের পরে মানে ইমিডিয়েটলি মানে ওই একটা পিকুলার অবস্থা তো হয়েছে যে সবচেয়ে বড় রাজনৈতিক দল ওই পরিবর্তনের নেতৃত্ব দেয়নি, তারা সাইড লাইনে ছিল। কাজে তাদের প্রভাব যে এই আন্দোলনে তার বিজয় ওই রকম করে ছিল না, পরবর্তী সময় অতখানি আছে তাও না, বরঞ্চ হয়তো এটা কমতি বাড়তি যেটাই হোক হচ্ছে। কিন্তু ওরা একক এখন, আওয়ামী লীগ নাই বলে। তো সেই বিবেচনা থেকে তারা কীরকম করে বিহেভ করবে এটা অবজার্ভ করার ব্যাপার আছে, এবং আমি মনে করি যে সেটা খুব সতর্কভাবে দেখার বিষয় আছে। বাকি যে বিষয়গুলো আপনি বলছেন সেগুলো তো অনেকখানি থিওরিটিক্যাল প্রশ্ন, তাদের পারসেপশনের প্রশ্ন। মানে হয় কি, ধরেন যেটা বললেন না সালাভাই যে মানে তার সাথে সরাসরি পলিটিক্সের ইথিক্সের কোনো ক্ল্যাশ হচ্ছে না, কিন্তু তবু তারা করছে। ওইটা হয় কোনো কোনো সময় পাওয়ারটা এরকম করে আপনাকে গাইড করে যে ওটার চাইতে বড় ইথিক্সই নাই। আলটিমেটলি পলিটিক্সের ইয়েটা কি, পাওয়ারই তো ব্যাপারটা। সো আপনি দেখছেন যে এটা করতে গিয়ে আবার পাওয়ার রাখতে পারছি না, তাহলে তো অন্যরকম। যে প্রশ্নটা আপনি করেছিলেন যে কনস্টিটিউশনাল কমিশন যেটা তিনি করছেন, বা এক্স্যাক্টলি নামটা কি আমি ভুলে গেলাম, তো ওইটার মধ্যে একটা ব্যালেন্স স্ট্রাইক করার চেষ্টা করা হয়েছে। মানে গুরুত্বপূর্ণ সময়গুলোতে, ক্রিটিক্যাল বা ক্রাইসিসের টাইমে দলের যে কর্তৃত্ব প্রায় নিশ্চিত থাকে, এইখানে এটা থাকবে না। এবং গণতন্ত্র যদি আপনি নির্মাণ করতে চান, তাহলে দলবাজি করার যতগুলো সুযোগ আছে সেগুলো ভেঙে দেওয়াটাই কাজ। আপনার যদি অ্যাডমিনিস্ট্রেশনের উপরে অ্যাবসলিউট কন্ট্রোল থাকে, তাহলে ডেমোক্রেসি হবে কেমনে? আপনার যদি আর্মির উপরে অ্যাবসলিউট কন্ট্রোল থাকে, তাহলে আপনি ফ্যাসিস্ট যখন তখন হতে পারেন। অতএব গণতন্ত্রের কাজটাই হবে পাওয়ারটাকে আপনি এরকম করে ডিসেন্ট্রালাইজ করবেন যাতে সব কিছু মিলে একটা সিমেট্রির মতো হয়, চমৎকারভাবে চলতে থাকে, কিন্তু কেউ কারো উপরে কর্তৃত্ব করতে না পারে। ঠিক সেরকম করেই ওই কমিশনটাও করা হয়েছে। ওর মধ্যে প্রিজাইড করবেন প্রেসিডেন্ট, কিন্তু ওইখানকার সিদ্ধান্ত নেওয়া যায় ওখানে তো আপনার মানে যে কি ডেপুটি স্পিকার বোধহয় থাকবেন, সরকার পক্ষ থেকে বিরোধী পক্ষ থেকে থাকবেন, বিরোধী দলের নেতা থাকবেন, এরকম করে মানে তার স্ট্রাকচারটাই এরকম যে সরকারি দল বিরোধী দল মিলে অংশীদের নিয়ে একটা প্যারাল স্ট্রাইক করে সেটা যাওয়ার চেষ্টা করা হচ্ছে। আমি একদম যদি মানে কে কে আছেন কিভাবে বলতে পারতাম, তাহলে হয়তো আরো ভালো করে বোঝাতে পারতাম। তো ওই প্রধান বিচারপতিও আছে, হ্যাঁ প্রধান বিচারপতি আছে। তো ওইটা ওরা যে বিরোধিতা করছেন,
এটা খুব বুঝে কতখানি করছেন তা আমার কাছে স্পষ্ট নয়। যেমন ধরেন এই যে মানে দ্বিকক্ষ বিশিষ্ট আমরা বলছি, বেশিরভাগ বলছে, আমরা কিন্তু বলছি না। আমরা বলছি না যে তার একটা কারণ আমি বলি, আপার হাউসের কনস্ট্রাকশনের ব্যাপারটা আমাদের কাছে এখনও ক্লিয়ার না। বিএনপির প্রস্তাবটা কি, তারা মনে করছে লোয়ার হাউসটা যেইভাবে হলো ঠিক তারই একটা রেপ্লিকা বা প্রতিবিম্বের মতো হবে আপার হাউস। কিন্তু অন্যান্য দেশে কি হয় আপার হাউসটা এক প্রপোর্শনালি একটা তো জায়গায় কত হচ্ছে, বেশিরভাগ জায়গায় তো আপনার দুটো হাউস আছে, সেইখানে আপনার একটা ফেডারেল স্ট্রাকচার আছে। তো ফেডারেল স্ট্রাকচারে তো আপনার লোয়ার হাউস তো অটোমেটিক্যালি কনস্ট্রাক্টেড হয়ে যায়। ওইখানে একটা সিস্টেম খুব বেশি কষ্ট না, কিন্তু আপনার এখানে তো এটা ইউনিটারি গভর্নমেন্ট একটা, তো ইউনিটারি স্ট্রাকচারে তখন হবে কি, এখানে আপনি প্রস্তাব দিয়েছিলেন 4টা প্রদেশে, সেটা তো কার্যকরী হলো না। যেহেতু সেটা হচ্ছে না, তাহলে এই জায়গায় লোক নেবেন কেমনে? ওরা বলছে ধরেন নিচে তারা যতগুলো ভোট পাচ্ছেন ওই প্রপোর্শনের উপরে যাবে, তার মানে এটার প্রতিচ্ছবি হলো, তাহলে ওটা হয়ে লাগছে। গভর্নমেন্টের পক্ষ থেকে প্রপোজাল হচ্ছে না, লোয়ার হাউসটা আগের মতোই কনস্ট্রাকশন হবে, গঠন হবে, কিন্তু আপার হাউসটা কীরকম হবে, ওইটা হবে যে প্রপোর্শনেট ভোটটা পড়বে, সেই প্রপোর্শনেট। তার মানে আপনি হয়তো সিট পেয়েছেন 5টা, কিন্তু আপনি ভোট পেয়েছেন মেবি 35%, তাহলে আপনি 35% পাবেন। এইটা বিএনপি অ্যাগ্রি করছে না। বিএনপি অ্যাগ্রি করছে না কেন? এগেইন অ্যাবসলিউটিজম তার থাকছে না, আমার কাছে এরকম মনে হয়। এটা তারা যদি বুঝতে পারতেন যে গণতন্ত্রের বিকাশের জন্য বরঞ্চ ওই রকম একটা ব্যালেন্স আপার হাউসে করলেই ভালো। আমাদের এখানে প্রত্যেকটা ইলেকশনের আগে যেরকম করে আপনার এই যে কেয়ারটেকার গভর্নমেন্ট নিয়ে বা ইন্টারিম গভর্নমেন্ট নিয়ে ক্রাইসিসটা তৈরি হচ্ছে, এটা তো অটোমেটিক হয়ে যাচ্ছে। আপনি যে কমিশনটা করেছেন সেই কমিশন ডিসকাস করে বলবে। এবং এতে আরেকটা জিনিস কি, ধরেন আরেকটা অ্যাটিটিউড আমার কাছে এরকম মনে হয়, যেমন বিএনপি বলছে যে এই জায়গাতে আসবে কোথায়, ওই আপনার মানে যারা ডিগনিটারি সেলিব্রিটি এই টাইপের লোকজন ওই জায়গাতে আসবে। তো তারা কিভাবে আসবেন, সিস্টেমটা কি? তারা তো ভোট করছেন না। যদি ভোটই হতো তারা তো একসাথে ভোটই করতে পারতেন। সেইখানে যদি এমন হয় যে খুবই মানে বুদ্ধিজীবী মার্কা লোক, জ্ঞানী লোক, লেখাপড়া জানা লোক, তারা উইল বি লুকিং ফর দি মার্সি অফ দি পার্টি, তাকে তারা আপার হাউসে দিচ্ছে কিনা। তাহলে আপনি কিন্তু ব্রেনকে সেই দলের মুখাপেক্ষী হতে হবে। ওই তো মেধাকে দলের কাছে আপনি সারেন্ডার করিয়ে দিলেন। এইটা কনস্ট্রাকশন এই জন্যে বেশ চিন্তা ভাবনা করে করা দরকার ছিল। আমি মানে উইথ ফুল রেসপেক্ট টু বিএনপি, বিকজ এটা হলো বড় পার্টি, মেবি ওরাই ক্ষমতায় যাবে। আগামী দিনে তারা যত ভালো বিহেভ করবেন তত ভালো দেশটা গড়ে উঠবে। তাদের প্রতি সেই রেসপেক্ট রেখেই আমি বলছি, তাদেরকে এটা বুঝতে হবে এখন যে এইটা এখন গণতন্ত্র নির্মাণের সময়, এইটা এখন দলকে কনসলিডেট করার সময় নয়। বিকজ দল আপনি ভোটের মধ্যে দিয়ে কনসলিডেট হয়েই আছেন, সেই জায়গাগুলোতে তাদের সঙ্গে আপনার অন্যদের এই তফাৎটা হচ্ছে। পরবর্তী বিষয়টা হচ্ছে যে মানে ধরেন এই যে নির্বাচন হবে, নির্বাচনের প্রক্রিয়ার বিষয়, দল গড়ে তোলবার বিষয়, এই যে মানে 2 টার্মের বেশি একটা কায়দা কানুন করে 3 টার্ম 4 টার্ম করবো, তার সমস্যা কি? আমি মনে করি এটা সালেহ সাহেব খুবই সুন্দর বলেছেন যে এই পদ্ধতি চালু আছে ছিল বলেই শেখ হাসিনা এত বছর এরকম করে থাকতে পারলেন। তো আপনি তো সেই টার্ম কি প্রপোজ করছেন? আপনি কেন 2 টার্মের বেশি দিচ্ছেন না? বিকজ তার 2 টার্মের পরে ক্ষমতাকে ব্যবহার করা, ইউজ করা, এনজয় করা, এই চিন্তাই থাকবে না। এটা বন্ধ করবার জন্য বলা হচ্ছে। এইটাও তাদেরকে বুঝে মেনে নেওয়া দরকার। আমি মনে করি যে মানে এই যে ধরেন এত বড় একটা অভ্যুত্থানের পরে কালচারাল লেভেলে যে পরিবর্তনটা হওয়া দরকার, এইটা হয়তো আমাদের এখনও হয়নি। এখনও পর্যন্ত আমরা মনে করছি কি বিশাল আন্দোলন, কত বড় আত্মদান, কত বড় কি, এগুলোর উপরে বলছি। কিন্তু আপনার এটা বুঝতে হবে যে আমার পার্টি আমি কীরকম লোক নমিনেশন দিই, আমার পার্টিতে আমি কোন ধরনের লোককে নেতৃত্বে নিয়ে আসি, এটা আমার এই আন্দোলনের স্পিরিটের সাথে কোনোভাবে রিলেটেড আছে কি না, আমি আমার বিউরোক্রেসিকে কীভাবে কমান্ড করি, আমি আমার পুলিশকে কীভাবে ইনফ্লুয়েন্স করি,
ওগুলো ছেড়ে দিয়ে এদেরকে ইন্ডিপেন্ডেন্টলি আমি ফাংশন করতে দেব, এইটা যদি পার্টিগুলোর মধ্যে তার কালচারে না আসে তাহলে তো আপনি চেঞ্জ করতে পারবেন না। তো এই সামগ্রিক বিষয়টা ধরেই আমি মনে করি কাজটা করা দরকার ছিল। ওকে, ধন্যবাদ। আমরা একটু আবার সালেউদ্দিন আপনার কাছে জানতে চাই যে ওই রাজনৈতিক দলগুলোর সাথে বিএনপি ধারাবাহিকভাবে আলোচনা শুরু করেছে নির্বাচনকে নিয়ে, যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য এটা সরকারের প্রতি এক ধরনের চাপ প্রয়োগ করা বা জনমত গঠন করা, সেটি হতে পারে। তো কিন্তু গত সপ্তাহে যে বিএনপি প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করলেন, সেই বৈঠকের পরে বিএনপির মহাসচিব বললেন যে তারা ওই বৈঠক নিয়ে মোটেও সন্তুষ্ট নন। মোটেও সন্তুষ্ট না, উনি বলছেন আমরা পুরোপুরি সন্তুষ্ট নই। সন্তুষ্ট নন সেই তারপরেই এসে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করা শুরু করলেন। তো কি মনে হয় যে আচ্ছা, আমি আগে মান্না ভাই যে একটা গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা করেছেন, এই যে উচ্চ কক্ষ এবং এর কাঠামো নিয়ে, মান্না ভাই সত্যি সত্যি সঠিকভাবে বলছেন। পৃথিবীতে উচ্চ কক্ষ আর নিম্ন কক্ষ, দুই কক্ষ বিশিষ্ট ফেডারেল কাঠামোর সরকারের মধ্যেই হয়। যেমন আপনার ভারতে কি আছে, রাজ্যসভা এবং লোকসভা। তো ভারতের রাজ্যসভা এবং লোকসভা, তাতে যে কাঠামো সেটা হইল এই রাজ্যসভা থেকে যে জনসংখ্যার অনুপাতে একটা আসন বরাদ্দ থাকে, তারপরে ওখান থেকে ওই যে দল নির্বাচিত হয় তারা সেই অনুপাতে ওই আসনটার থেকে তারা ওই অনুপাতে সিটগুলা পায়। আবার বোধহয় স্টেট গভর্নমেন্টের ওখান থেকেও বোধহয়, আমি স্টেট গভর্নমেন্টের রাজ্যসভা বলতেছি, রাজ্য মানে স্টেট, ওদের প্রদেশ, বিধানসভা আর কি, রাজ্য, রাজ্য একটা স্টেট, যাই হোক যে নামই ডাকেন। তো এটা ওইভাবে তারা যায়। আপনি বাংলাদেশে যত ফেডারেল সিস্টেম নাই, তো এই কিন্তু করা যাবে না তা তো না, এটা এমন কিছু না। আমি নতুন একটা পদ্ধতি আবিষ্কার করতে পারি। যেমন একটা বলা হয়তো তত্ত্বাবধায়ক সরকার পৃথিবীতে ছিল না, আমাদের বলছে এটা আমাদের আইডিয়া, এটা সারা পৃথিবীকে বলা হয়েছিল তখন যখন পরপর দুইটা নির্বাচন অত্যন্ত ভালো হয়েছিল। তো সেইটার এই কমিশন একটা প্রস্তাব করেছে 105 জন হবে উচ্চকক্ষের, এদের মধ্যে 5 জন অনগ্রসর জাতিগোষ্ঠীর মধ্য থেকে রাষ্ট্রপতি নিয়োগ দিবেন। ভারতও তাই আছে, 5 জন 10 জন এই সংখ্যাটা আছে। আর বাকি 50 ভাগ, 50 বাকির মধ্যে অর্ধেক রাজনৈতিক দল হবেন, অর্ধেক রাজনৈতিক ব্যক্তি হবেন। বিএনপির বক্তব্য ছিল, বিশেষ করে তারেক রহমান, এই উচ্চকক্ষের আইডিয়াটা কিন্তু জনক হচ্ছেন তারেক রহমান এই বাংলাদেশের জন্য। উনি বলছেন যে রাজনীতিবিদ ছাড়াও সমাজে বিভিন্ন বিশেষজ্ঞ আছেন, পানি বিশেষজ্ঞ, নদী বিশেষজ্ঞ, জলবায়ু বিশেষজ্ঞ, নানান ধরনের বিশেষজ্ঞ আছেন। এদেরকে আমাদের এই রাষ্ট্র পরিচালনা তাদের ভূমিকা নেওয়া দরকার, এটা বলেছেন। আমাদের একটা সংগঠন আছে ল রিপোর্টার্স ফোরাম, তার এই প্রথম তারা সংবিধানের একটা পূর্ণ প্রস্তাবনা হাজির করলো, যেটা আমাকে প্রণয়ন করার দায়িত্ব দেওয়া হয়েছিল। তারা একটা প্রস্তাব করছিল, এটা ইলেকশন কমিশনে গেছে। যেহেতু আমাদের এই ফেডারেল সিস্টেম নাই, তারা আমাদের এই প্রস্তাবটা ছিল 200 আসন হবে, জেলা পরিষদের চেয়ারম্যানরা, মেয়ররা, এরা তো জনপ্রতিনিধি, সিটি মেয়র, সব মেয়র না, তাহলে আমাদের সিটি মেয়র এবং জেলা পরিষদের চেয়ারম্যানরা আর এইখান থেকে আসবে না, কিন্তু কিছু দলীয় ব্যক্তি থাকবেন, কিছু নির্দলীয় ব্যক্তি থাকবেন, আর বিশেষজ্ঞর একটা সংখ্যা থাকবে যারা জাতীয় ক্ষেত্রে অবদান রাখবে। কিন্তু এই উচ্চকক্ষের কাজ কি হবে? উন্নয়নমূলক কাজ না। যদিও আমাদের সংসদের কাজ কিন্তু উন্নয়নমূলক কাজ ছিল না, উন্নয়নমূলক কাজ তো কিন্তু স্থানীয় সরকারের, ঠিক আছে, কিন্তু আমাদের এমপিরা উন্নয়নমূলক কাজের দায়িত্ব নিয়ে গেছে। তা উচ্চকক্ষের কাজ কি হবে? উচ্চকক্ষের কাজ হচ্ছে নীতি প্রণয়ন এবং উন্নয়নমূলক না, আইন এবং সংবিধান প্রণয়নের ক্ষেত্রে তারা ভূমিকা রাখবে। কিন্তু তারা একটা চূড়ান্ত না, তারা উচ্চকক্ষে যেটা পাশ হবে, যেটা আমাদের প্রস্তাবে ছিল কাছাকাছি সংস্কার কমিশন, উচ্চকক্ষে যেটা পাশ হবে এটা নিম্নকক্ষে, সেটা উচ্চকক্ষে যাবে। ধরেন নাম দিলাম জাতীয় পরিষদ,
উচ্চকক্ষ সেটা যদি খারিজ করে দিলে তো এটা আবার একটা ঝগড়া লাগবে। তারা যদি মনে করে যে এটা সঠিক হয় নাই, তারা ফেরত পাঠাবে আবার, যে এই এটা তো একটা আলোচনা হবে, দেশের মানুষ জানবে, এটা জনমত তৈরি হবে, তারা আবার ফেরত পাঠাবে। তারা ফেরত পাঠানোর পরে যদি তারা আবার না মানে, তাহলে জনগণের মতামতের জন্য যাবে। ঠিক আছে, আমার প্রস্তাবনা ছিল যে রাষ্ট্রপতির কাছে যাবে, রাষ্ট্রপতি বিবেচনা করবেন এই ক্ষেত্রে তিনি গণভোটে পাঠাবেন কিনা, জাতীয় ইস্যুর ক্ষেত্রে, সব কিছু না, কিন্তু না। আর সাধারণ আইন প্রণয়নের ক্ষেত্রে নিম্ন কক্ষ যেটা পাশ করবে এটা উচ্চকক্ষে যাবে, উচ্চকক্ষে দ্বিমত করলে আবার ফেরত পাঠাবে, উচ্চকক্ষ যদি নিম্ন কক্ষ যদি আবার এটা পাশ করে ফেলে তাহলে রাষ্ট্রপতির কাছে চলে, সাধারণ আইনের ক্ষেত্রে। কিন্তু জাতীয় ক্ষেত্রে যার সংবিধান, শেখ হাসিনা কি করলো, কত কিছু যে ঢুকাইলো, তাই না? তো এইগুলা বন্ধ করার পথ নিয়ে যেটা আলোচনা। আর একটা ভয়াবহ ঘটনা ঘটছে, আপনি একটা বলেনি, দুইটা কমিশন গঠিত হয়েছে। একটা ডক্টর বদিউল আলম মজুমদারের নেতৃত্বে নির্বাচন সংস্কার কমিশন, আর একটা ডক্টর তুফাইল আহমেদের নেতৃত্বে স্থানীয় আজকে রিপোর্টটা আজকে আপনি জানেন দুই কমিশনের দুইটা প্রতিবেদন দুই রকম, পরস্পর বিরোধী। এখন আপনি কারটা গ্রহণ করবেন? আবার মজার ব্যাপার হইল না, এটা সাংবিধানিক সংস্কার কমিশন এবং নির্বাচন কমিশন সংস্কার কমিশনও পরস্পর বিরোধী প্রস্তাব আছে। আমি বলছি আপনি কোনটা সাংবিধানিক সংস্কার কমিশন আর নির্বাচন কমিশন তেমন বেশি সংস্কার পরস্পর বিরোধী নাই, কারণ ওই একই লোক ওটার মধ্যে ছিল। আমি আপনাকে বলি কেন দ্বিমত ছিল না, ওখানে দ্বিমত ছিল তুফাইল আহমেদ নির্বাচন কমিশন সংস্কার কমিশনের একটা মেম্বার ছিলেন। ওখানে তিনি এই প্রশ্নটা আজকে যে তিনি আইয়ুব খানের বেসিক ডেমোক্রেসিটা নিয়ে আসলেন, যে মেম্বাররা এই চেয়ারম্যান বানাবেন, মেয়র বানাবেন, হ্যাঁ, জেলা পরিষদের চেয়ারম্যান বানাবেন, এটা আইয়ুব খানের বেসিক ডেমোক্রেসির কাঠামোর মধ্যে আসছে। এবং তিনি আরেকটা সুপারিশ করছেন জাতীয় সংসদ নির্বাচনের আগে এটা হওয়ার জন্য। এটা একটা অনেকে অনেক ষড়যন্ত্রের গন্ধ পায় এটার মধ্য দিয়া, যে উনি কার দ্বারা আদিষ্ট হয়ে এরকম করলেন কিনা। কেন? তিনি নিজে নির্বাচন কমিশন সংস্কারের প্রস্তাবে এটা উত্থাপন করেছিলেন, ওখানে 6 জন মেম্বারের মধ্যে 5 জন নাকচ করে দিয়েছিল। তার 2 মাস পরে এই কমিশন গঠিত হইল। এই কমিশন গঠিত হওয়ার পর তিনি আবার প্রস্তাব দিলেন, যেটা হলো জনগণের ভোটের অধিকারকে কেড়ে নেওয়া হইল। ভোট কেনা বেচার আপনি জানেন, আমি ছোট্ট একটা উদাহরণ দিই। আপনি জানেন রূপগঞ্জের চেয়ারম্যান, যারা এই বাংলাদেশে বড় হাউজিং কোম্পানি, এই হাউজিং কোম্পানির লোক ছাড়া রূপগঞ্জের চেয়ারম্যানকে হইতে পারবে না, নারায়ণগঞ্জের, ঢাকার আশপাশের, কারণ তারা ওই চেয়ারম্যানদেরকে দেয়া লাঠিয়াল বানিয়ে জমি দখল করে। তো আপনি 9 জন মেম্বারে মেয়র বানাবে, ও তো হাটে বিক্রি হবে, ইলেকশনের আগের থেকে ওরা কিনবে যে তোর দাম কত, তুই আমারে কিন্তু ভোট দিবি। আপনি দেখেন আমাদের এখানে একটা এলাকায় 4 লাখ বা 5 লাখ ভোট, আপনি 4 লাখ 5 লাখ ভোট কিনা যায় না। 5% ভোটকে ওই সাধারণ গরিব বস্তিওয়ালাদেরকে, সাধারণ কিছু মানুষকে, বস্তি বললে খারাপ বোঝার দরকার নাই, কিছু মানুষকে ভোট কেনা যায়, সেটা 5%। কিন্তু এখানে তো আপনি ভোট দিয়ে এগুলা কিনে ফেলবে, এগুলা বাংলাদেশে আরেকটা মহাবন্য রাজ্য তৈরি করবে। উনি বাংলাদেশের কোন জায়গা থেকে আসেন আমি জানি না, এগুলো তো আইয়ুব খান দিছিল। আমরা মুক্তিযুদ্ধ করলাম, এত লড়াই করলাম গণতন্ত্রের জন্য, এখন এসে আমরা জনগণের ভোটের অধিকার। ধন্যবাদ, আমার সময় একদম শেষ, আমরা পরবর্তীতে নিশ্চয়ই আবার আলোচনা করতে পারবো। ধন্যবাদ আপনাদেরকে। প্রিয় দর্শক, এই ছিল আজকে আমাদের এই সময়ের আয়োজন। এখন গ্রীষ্মকাল, বাতাসের তাপমাত্রা বাড়ছে, এ সময় গরমজনিত স্বাস্থ্য ঝুঁকি বাড়ে। সুস্থ থাকার জন্য বেশি বেশি বিশুদ্ধ পানি পান করা জরুরি। সবাইকে এ ব্যাপারে সজাগ থাকার আহ্বান জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। এনটিভির সাথে থাকার জন্য ধন্যবাদ। শুভরাত্রি।